চট্টগ্রাম বন্দরে একটা বিশাল সিন্ডিকেট আছে। এই সিন্ডিকেটটা মেইনলি আগে আওয়ামী লীগের সিন্ডিকেট ছিল। আগে মেয়র ছিল এবিএম মহিউদ্দিন চৌধুরী এবং তার একটা বিশাল সিন্ডিকেট ছিল। বেসিক্যালি এটা একটা পলিটিক্যাল সিন্ডিকেট। চট্টগ্রাম বন্দর একটা বিশাল হরিলুটের জায়গা এটা। তো এইখান থেকে হাজার 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 কোটি টাকা প্রতি প্রতি মাসে প্রতি বছর আমরা হারাই এবং এটা লুট বলতে চাই যে আমি ব্যক্তিগতভাবে এই বন্দর যে বিদেশিদের কাছে যে ম্যানেজমেন্টের জন্য দেয়া হয়েছে আমি এটার পক্ষে। একই সাথে একই সাথে আমি ওইটার বিষয়েও একটা গ্যারান্টি চাই যে চুক্তিগুলা হয়েছে এই চুক্তিগুলা কি আদানি চুক্তির মতো হচ্ছে কিনা। ভারতের আদানি চুক্তি করে আমরা যেভাবে বাংলাদেশ ফেসে গেছি আমরা এরকম কোনো কিছু হচ্ছে কিনা। একই সাথে পাটোয়ারি ভাই যে পয়েন্টগুলা রেজ করলেন এখানে যে যে কন্ট্রোভার্সিয়াল কিছু ব্যক্তিত্বের কথা, কিছু করাপশনের কথা, অস্বচ্ছ ব্যাপার স্যাপার গুলোর কথা, সেই বিষয়গুলোরও অ্যাবসলিউটলি ক্ল্যারিটি প্রয়োজন। এ বিষয়ে আমি একমত। এখন আমি যদি আমার মতো করে বলি যে প্রথমত এই চিটাগং পোর্টটা কি, আপনি যদি সিঙ্গেল প্রতিষ্ঠান হিসাবে চিন্তা করেন এটা বাংলাদেশের সব থেকে বড় প্রতিষ্ঠান এবং বাংলাদেশের জন্য সব থেকে ইম্পর্টেন্ট প্রতিষ্ঠান। একই সাথে বাংলাদেশের সব থেকে বড় দুর্নীতি এবং অনিয়মের আখড়া হলো এই চট্টগ্রাম বন্দর। দুইটাই। তো তো এখন আমরা যদি একটা ভালো ভবিষ্যৎ চাই, আমরা যদি সামনের দিকে এগিয়ে যেতে চাই, তো আমাদেরকে এই চট্টগ্রাম বন্দরকে আধুনিক করতে হবে, এফিশিয়েন্ট করতে হবে এবং এটা তো প্রতিযোগিতার একটা দেশ। এই সাবকন্টিনেন্ট বলি অথবা এশিয়ার দিস পার্ট অফ দি ওয়ার্ল্ড এর এই পাশের ভিতরে এটাকে প্রথম দিকে নিয়ে যেতে হবে। এটার কোনো বিকল্প নাই। আমার দ্বিতীয় বিষয়টা হলো যে এইটার জন্য আমরা কি ক্যাপাবল এই মুহূর্তে যে এই বন্দরটাকে, বন্দর তো না, এই টার্মিনাল ম্যানেজমেন্টের যে বিষয়টা আর কি, বাংলাদেশের আমরা কি ক্যাপাবল? আমার ব্যক্তিগত এসে দেখছি যে না, আমরা ক্যাপাবল না। এটার জন্য আমরা ক্যাপাবল না এবং এই ক্যাপাবিলিটি অর্জন করতেও আমাদের অনেক সময় লাগবে। তো এখন এই বন্দরের মেন প্রবলেমটা কি? এই মেন প্রবলেম হলো আমার হিসাবে চারটা। প্রথম হলো দুর্নীতি, দ্বিতীয়ত হলো এখানে লং ওয়েটিং, মানে একটা কন্টেনার আসলে সেটাকে অনেক সময় ওয়েট করতে হয় এবং আপনারা জেনে অবাক হবেন যে এই ওয়েটিং এর জন্য আবার চার্জ দিতে হয়, যেখানে আমাদের এশিয়াতেই আছে, মালয়েশিয়া আছে, সিঙ্গাপুর আছে, ইভেন ভিয়েতনামও, যেখানে একটা কন্টেনার আসার পরে 8 থেকে 10 ঘন্টা 12 ঘন্টার ভিতরে তারা কন্টেনার মানে জাহাজ থেকে খালাস করে চলে যায়। 12 ঘন্টার ভিতরে সবকিছু হয়ে যায়। সেখানে আমাদের দেশে কখনো কখনো 7 দিন, 8 দিন, 10 দিন, 14 দিন লেগে যায়। এবং মজার বিষয় হলো যে 3 দিনের বেশি সময় নিলে ওই প্রত্যেকটা এর জন্য এই বন্দর কর্তৃপক্ষকে প্রায় $8,000 থেকে $10,000 প্রতিদিনের জন্য আপনার জরিমানা দিতে হয়। আলটিমেটলি এই জরিমানাটা দেয় কারা? আলটিমেটলি এই জরিমানাটা দেয় যারা পণ্য আমদানি অথবা রপ্তানি করে তারা। আর তার মানে এই জরিমানার টাকাটা আমরা আমাদের নিত্য প্রয়োজনীয় যেসব জিনিসপত্র কিনি সেগুলোতে অ্যাড হয়। দ্বিতীয়ত বিষয় হলো এই চট্টগ্রাম বন্দরে একটা বিশাল সিন্ডিকেট আছে। এই সিন্ডিকেটটা মেইনলি আগে আওয়ামী লীগের সিন্ডিকেট ছিল। আগে মেয়র ছিল এবিএম মহিউদ্দিন চৌধুরী এবং তার একটা বিশাল সিন্ডিকেট ছিল। বেসিক্যালি এটা একটা পলিটিক্যাল সিন্ডিকেট। চট্টগ্রাম বন্দর একটা বিশাল হরিলুটের জায়গা এটা। তো এইখান থেকে হাজার 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 কোটি টাকা প্রতি প্রতি মাসে প্রতি বছর আমরা হারাই এবং এটা লুটপাট হয়। তো এবং একই সাথে আপনারা আরো একটা জিনিস দেখেন যে এই আমাদের বন্দর কিন্তু বেসিক্যালি ওইভাবে বলতে গেলে মানে আমার দেশ এই যে কন্টেনারের কথা যদি বলি, এখন তো আধুনিক বিশ্বের সকল আমদানি রপ্তানি তো এই কন্টেনার বেসড। আর কন্টেনারের ক্যাপাবিলিটি আমাদের দেশের প্রায় 95% ক্যাপাবিলিটি শুধুমাত্র চিটাগং পোর্টের, অন্য পোর্টের নাই। তো কাজেই এইখানে আমাদের এফিসিয়েন্সি অর্জন করতেই হবে এবং একই সাথে এটাকে আমাদের লাভজনক করতে হবে। তো
ওনার মধ্যে সমস্যা হচ্ছে, এটা অন্যদিকে চলে আসলে ভালো হয়। শাহিন সাহেব, আমি শুনতে পাচ্ছি না আপনাকে। অপেক্ষা করি, একজন দর্শক আছেন, আমি দর্শকের প্রশ্নটা নেই, তারপর আসেন। আমরা যে পারছি না এ বিষয়ে আমরা নিশ্চিত। তো এই কারণেই আমার বিচারে এটা অবশ্যই একটা ভালো বিদেশি সংস্থাকে দিতে হবে, তবে দেওয়ার ক্ষেত্রে স্বচ্ছতা থাকতে হবে। কিসের স্বচ্ছতা থাকতে হবে? যে চুক্তি আমরা করছি, যে টেন্ডারিং করছি আমরা প্রথমে, ওই টেন্ডারে কোনো স্বচ্ছতা আছে কিনা, এখানে দেশের কোনো স্বার্থ এখানে কম্প্রোমাইজ হয়েছে কিনা, যে চুক্তি করা হয়েছে এই চুক্তি নামার ভিতরে আমার দেশের স্বার্থ কম্প্রোমাইজ হয়েছে কিনা, আমার সিকিউরিটি কম্প্রোমাইজ হয়েছে কিনা। আদানি অথবা ইন্ডিয়ার সাথে আমাদের আওয়ামী লীগের আমলে যে চুক্তিগুলো আছে এই বিষয়ে আমি নিজে অনেক সরব ছিলাম, আমার মতো আরো অনেকেই অনেক সরব ছিলাম যে আওয়ামী লীগের আমলে ভারতের সাথে যে চুক্তিগুলো হয়েছিল অনেকটা দেশ বিক্রির চুক্তির মতো, এই চুক্তিগুলো যেন জনসম্মুখে প্রকাশ করা হয়। তো একই সাথে আমি বলবো যে এই যে চুক্তিটা করা হচ্ছে অথবা হয়েছে এই বন্দরের বিষয়ে, এই আদানি চুক্তির থেকে শিক্ষা নিয়ে কি করা হয়েছে কিনা, নাকি আমরা আদানি চুক্তির মতো আমরা এখানেও ফেসে গেছি, এই বিষয়টা পরিষ্কার করা দরকার। আমি জনাব আশিকুর রহমান যে বিডার চেয়ারম্যান, ওনার বক্তৃতাতে দেখছিলাম উনি আবার ফেসবুকে একটা স্ট্যাটাসও দিয়েছেন, যে সেখানে বলেছেন যে চুক্তি নামার সম্পূর্ণটা প্রকাশ করা বিশ্বের কোথাও হয় না, কারণ এখানে কিছু সিকিউরিটি ব্যাপার স্যাপার আছে, এখানে বিজনেস বার্গেনিং এর কিছু ব্যাপার স্যাপার আছে, এবং আরো কিছু ইন্টারনাল ক্লজ আছে। আচ্ছা ঠিক আছে, তো এইখানে আমার বক্তব্য হলো যে যেটা একান্তই প্রকাশ করা যাচ্ছে না সেইটা বাংলাদেশের যারা পণ্ডিত ব্যক্তি আছেন, বাংলাদেশের যারা রেসপন্সিবল বিভিন্ন জায়গায় আছেন, এটা তাদের সাথে সঠিকভাবে কনসাল্ট করা হয়েছে কিনা, আর সারাংশটা এবং বাকিটা জনসম্মুখে ক্লিয়ারলি করা হচ্ছে কিনা এই বিষয়টা দেখতে হবে। একই সাথে এর ভিতরে ওই গ্যারান্টি ক্লজ গুলো আছে কিনা, কারণ যেমন আদানি যে চুক্তি করে আমরা ফেসে গেছি, এখান থেকে কিন্তু আমরা বের হতে পারছি না, কারণ এখানে ওইভাবে গ্যারান্টি ডিস্টার্ব হচ্ছে, তো অন্যদিকে আসলে আবার শুনতে পাচ্ছি না আবার আপনাকে। আমি দিকে পর্যায়ে আবার আসবো। জহিরুল ইসলাম বলেন, কোন প্রশ্ন থাকলে বলেন। ধন্যবাদ এনামুল হক মনি ভাইকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। এখন যে চুক্তিটা হয়েছে এই চুক্তির আয়ের অংশ কি আবার অন্য কোথাও যাচ্ছে কিনা, মানে এই একই সাথে এই যে এখন যে চুক্তিটা হয়েছে এই চুক্তির কোনো আয়ের অংশ অন্য কোথাও যাচ্ছে কিনা। এরপরে হলো যে আমাদের সিকিউরিটি কোনোভাবে কম্প্রোমাইজ হয়েছে কিনা, এখানে আমাদের সিকিউরিটি কম্প্রোমাইজ হয়েছে কিনা এটা চেক করতে হবে। এনভায়রনমেন্টাল কোনো হ্যাজার্ড আছে কিনা, কারণ বাংলাদেশ ছোট দেশ এবং এমনিতেই এনভায়রনমেন্টাল একটা ঝুঁকির ভিতরে আমরা আছি, আর নতুন করে কোনো এনভায়রনমেন্টাল হ্যাজার্ডের ভিতরে আমরা যাচ্ছি নাকি, ওই বিষয়গুলো অ্যাড্রেস করা হয়েছে কিনা এই বিষয়টা দেখতে হবে। আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট কোনো জায়গাতে কম্প্রোমাইজ হচ্ছে কিনা এই বিষয়টা দেখতে হবে। এখন কথা হলো যে এই বিষয়ে যে রিট হয়েছে এই সরকারের এখতিয়ার আছে কিনা, অথবা এই বিষয়ে যারা প্রতিবাদ করেছেন তাদের বিষয়ে আমার কিছু বক্তব্য আছে। প্রথমত এই বিষয়গুলোতে নিয়ে যারা প্রতিবাদ করেছেন, যে 107 জন না কতজনের লিস্ট, খুব একটা লিস্ট বললেন মনির ভাই। আমার প্রথমে প্রশ্ন যে যেহেতু এই চট্টগ্রাম বন্দর একটা হরিলুটের জায়গা, তো এখানে অনেক লোকের অনেক স্বার্থ আছে। এই স্বার্থান্বেষী মহলের যে তোড়জোড় আওয়াজ শোনা যাচ্ছে, আমি ওইটাকে কর্ণপাত করতে রাজি নই। একই সাথে ওই লিস্টের ভিতরে যে নামগুলো আছে, এই জুলাই বিপ্লব, আওয়ামী লীগের বিচার, শেখ হাসিনার বিচার, এইসব বিষয়ে কি তাদের কোনো আওয়াজ আছে নাকি? আচ্ছা আমি বলি একটু। হ্যাঁ, জুলাই সনদ, গণভোট, শেখ হাসিনার বিচার, এসব বিষয়ে যদি তাদের কোনো আওয়াজ না থাকে, শুধুমাত্র এই বন্দরের এই বিষয়টা রক্ষা করার জন্য হঠাৎ করে এত দেশপ্রেমিক লোকের এই আওয়াজগুলোকে আমি খুব একটা বেশি গুরুত্ব দিচ্ছি না। একই সাথে আপনি দেখবেন যে বাম ঘরানার যে লোকগুলো আছে তারা বেসিক্যালি, আচ্ছা বাম ঘরানার যে লোকগুলো আছে তারা দেখবেন বেসিক্যালি প্রায় সবকিছুতেই বাধা দিয়ে আসছে। তো হঠাৎ করে তারা
এই বন্দরের বিষয়ে এত সচ্চর কেন? কারণ এই বন্দর সিন্ডিকেটকে আপনাকে ভাঙতে হবে। আপনি যদি দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চান, দেশের অর্থনীতি যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চান, আপনাকে বন্দর আধুনিকায়ন করতে হবে, বন্দরকে মানে সিন্ডিকেট মুক্ত করতে হবে, এবং বন্দরকে ভারতের প্রচুর ইনফ্লুয়েন্স আছে বন্দরে। আপনারা জানেন যে ফেনী নদী দিয়ে যে ব্রিজ হয়েছে, এই চিটাগং বন্দর থেকে জিনিসপত্র যাবে খালাস হয়ে এই পথ দিয়ে ত্রিপুরার দিকে যাবে, সেভেন সিস্টারে যাবে, এ ধরনের অনেক পরিকল্পনা ভারতের ছিল। তো ভারতের প্রচুর ইনফ্লুয়েন্স আছে এখানে, আওয়ামী লীগের প্রচুর ইনফ্লুয়েন্স আছে। আওয়ামী লীগের সেই সিন্ডিকেট গুলা আমরা কি ভাঙতে পেরেছি কিনা? তো এই সবগুলা বিষয়কে আমাদের বিবেচনায় নিতে হবে।